এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো লাইব্রেরি ক্যাটালগ ইম্প্যাক্ট অফ টেকনোলজি। যে কোনো লাইব্রেরিতে আমরা বিভিন্ন রকমের গ্রন্থ, জার্নাল এবং অন্যান্য উপাদানের যাবতীয় বিবলিওগ্রাফিক যে তথ্য রয়েছে সেই তথ্য নিয়ে আমরা কাজ করি এবং প্রতিটি লাইব্রেরি উপাদানগুলিকে আমরা ক্যাটালগের মাধ্যমে সেই তথ্যগুলিকে নির্দিষ্ট ফিল্ড অনুযায়ী আমরা সুনির্দিষ্ট নিয়মে লাইব্রেরি ক্যাটালগ তৈরি করে থাকি। এই চ্যাপ্টারটির মূল উদ্দেশ্য হলো টেকনোলজি পরিবর্তনের সাথে সাথে লাইব্রেরি ক্যাটালগে কি কি পরিবর্তন এসছে এবং পরবর্তীকালে এই লাইব্রেরি ক্যাটালগ থেকে আরো কি কি নতুন নতুন সাবজেক্ট বা নতুন নতুন ফিল্ড তৈরি হয়েছে সেইটি সম্পর্কে একটা সম্যক ধারণা করা, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। লাইব্রেরি ক্যাটালগের একটি মূল উদ্দেশ্য হলো যে বই সম্পর্কে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলিকে সুনির্দিষ্ট ফিল্ড অনুযায়ী খুঁজে দেখা এবং এই খুঁজে দেখার ফলে আমরা বিভিন্ন রকম মেকানিজম বা ফিল্ড অনুযায়ী আমরা বিভিন্ন রকম ক্যাটালগের মধ্যে বিভিন্ন অ্যাপ্রোচে আমরা তথ্যগুলোকে সংরক্ষণ করে রাখি। এই কথা বলাটা কখনই অত্যুক্তি হবে না যে লাইব্রেরি ক্যাটালগই হলো আমাদের প্রথম সার্চ ইঞ্জিন। গ্রন্থ বা লাইব্রেরিতে রাখা যায় এরকম উপাদানসমূহের যাবতীয় রেকর্ডকে একটি সুনির্দিষ্ট স্ট্রাকচার বা গঠনতন্ত্রের মধ্যে ফিল্ড অনুযায়ী তথ্য দেওয়া হয় এবং ফিল্ড অনুযায়ী তথ্য ডেটাবেসে সংরক্ষণ করে রাখা হয়। একটা সার্চ ইঞ্জিন এর মূল যে ইন্টারফেস হলো একটা সার্চ ইন্টারফেস। সেই সার্চ ইন্টারফেসে আমরা বিভিন্ন রকম কিওয়ার্ড বা ওয়ার্ড দিয়ে সার্চ করি এবং এই যে সার্চিংটা হয় ব্যাকএন্ডে, এই সার্চিংটা হয় ব্যাকএন্ডে যে ডেটাবেসটি রয়েছে সেই ডেটাবেসের মধ্যে যে যে তথ্যগুলো আছে সেগুলোর সাথে একটা কিওয়ার্ড বেসড ম্যাচিং হয়। এই কিওয়ার্ড বেসড ম্যাচিং এ যে যে জায়গায় রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ড মিলে যায় সেই তথ্যগুলিকে ডেটাবেস থেকে নিয়ে আসা হয়। এইভাবে সংরক্ষিত তথ্যের উপর যে তথ্য খোঁজার যে উপায় থাকতে পারে সেটা প্রথম ক্যাটালগ ভান্ডার থেকে প্রতীয়মান হয়। এখানে একটি কথা বলার দরকার রয়েছে, সেটা হলো যে কোনো সার্চ ইঞ্জিন চলবে যখন কিওয়ার্ড বেসড ইন্ডেক্সিং করা হয়। এই ইন্ডেক্সিং করার দুটি অ্যাপ্রোচ আছে। প্রথম অ্যাপ্রোচটি হলো প্রি কোঅর্ডিনেশন অ্যাপ্রোচ আর দ্বিতীয়টি হলো পোস্ট কোঅর্ডিনেশন অ্যাপ্রোচ। ক্যাটালগে তথ্য অনুসন্ধান করার যে প্রক্রিয়াটা এটা প্রি কোঅর্ডিনেশন অ্যাপ্রোচকে মান্যতা দেয়। তার কারণ হলো যে কোনো গ্রন্থপঞ্জির বিবরণে অন্তর্ভুক্ত থাকে যে কে আইটেমটি তৈরি করেছে, যেমন লেখক, এটি তৈরিতে কার কার হাত ছিল, যেমন সম্পাদক, প্রকাশক বা অভিনেতা, এর নাম কি, মানে বইটির নাম কি, সেটা হচ্ছে মেইন টাইটেল বা অল্টারনেট টাইটেল, টাইটেলের যে বিভিন্ন যে বিকল্প রূপগুলি হয় সেগুলি, কখন এবং কোথায় এটি তৈরি হয়েছিল। বিষয় বিশ্লেষণে বিষয় শিরোনাম এবং শ্রেণীবিভাগ উভয়ই অন্তর্ভুক্ত থাকে যা কল নাম্বার হিসাবে আমরা জানতে পারি। সার্চ ইঞ্জিনের আরেকটি অ্যাপ্রোচ হলো পোস্ট কোঅর্ডিনেশন অ্যাপ্রোচ। এই মডার্ন ডে যত সার্চ ইঞ্জিন আছে সেটি পোস্ট কোঅর্ডিনেশন সার্চিং টেকনিকের ওপর তৈরি হয়েছে। এই পোস্ট কোঅর্ডিনেশন সার্চিংটি হলো যখন আমরা কোনো একটা কিওয়ার্ড সার্চ ইঞ্জিনে দেই, সেই কিওয়ার্ডটা যে যে পেজের সাথে ম্যাচিং থাকে সেই পেজগুলোকে সার্চিং ইন্টারফেসে
দিয়ে দেওয়া হয়। সেগুলোকেই আমরা হিট বলি। এই যে ওয়েব পেজে ওই কিওয়ার্ডটি ম্যাচিং হয়েছে, সেই ওয়েব পেজগুলোই আমরা দেখতে পাই এবং সেগুলোকে আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে পেতে পারি। কিন্তু এখন যত মডার্ন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি হয়েছে, সেখানে বইয়ের যে রেকর্ডগুলি আছে, সেই রেকর্ডগুলিকে যেহেতু মার্ক এই ফিল্ডের মাধ্যমে নেওয়া হয়, এই মার্কের যত ফিল্ড, সেই প্রতিটা ফিল্ডকে একটা ইন্ডেক্সিং সফটওয়্যারের মাধ্যমে ইন্টিগ্রেট করা হয়। যেরকম কোহার ক্ষেত্রে একটি সার্ভার ইনস্টল করা থাকে যাকে বলা হয় জেব্রা সার্ভার। এই জেব্রা সার্ভার Z39.50 প্রোটোকলকে ভিত্তি করে তৈরি হয়েছে এবং এই প্রোটোকল অনুযায়ী মার্কের যত ফিল্ড আছে, সেই মার্কের ফিল্ডগুলোকে একটা BIB1 অ্যাট্রিবিউট সেট হিসাবে একটা ম্যাপিং করে দেওয়া হয়েছে। এর ফলে কি হয়, যত মার্কের ফিল্ড রয়েছে সেই ফিল্ডগুলোকে জেব্রা সার্ভারের সাথে এই BIB1 অ্যাট্রিবিউটের সাথে ম্যাপিং করে দেওয়ার ফলে আমরা যা ইন্ডেক্সিং করি সেগুলো ইন্ডেক্স টার্ম হিসাবে ফিল্ড অনুযায়ী সাজানো থাকে। একটি লাইব্রেরি ক্যাটালগও একইভাবে একটি ডেটাবেস। সার্চ ইঞ্জিনের ডেটাবেসের বিপরীতে যদি কোনো ক্ষেত্রের নাম আমরা জানতে পারি, তাহলে আমরা সেই ক্ষেত্রের উপর সেই সার্চিংটিকে আমরা খুব সুন্দরভাবে এক্সিকিউট করতে পারি। এই একক অনুসন্ধান বক্সে আমাকে লিখতে হবে যে কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করছি সেটাকে লিখতে হবে। ঠিক যেমন সার্চ ইঞ্জিনে রয়েছে। কিন্তু উন্নত অনুসন্ধান আপনাকে শুধুমাত্র শিরোনাম ক্ষেত্র অথবা শুধুমাত্র লেখক ক্ষেত্র অথবা শুধুমাত্র বিষয় ক্ষেত্রের উপর অনুসন্ধান করতে সক্ষম হয়। এখানে আমি BIB1 অ্যাট্রিবিউট সেটের একটা লিস্ট দিয়েছি, যেখানে পার্সোনাল নেম, কর্পোরেট নেম, কনফারেন্স নেম, টাইটেল, টাইটেল সিরিজ, টাইটেল ইউনিফর্ম, ISBN নাম্বার, ISSN, LC কার্ড নাম্বার, লোকাল নাম্বার, DB ক্লাসিফিকেশন নাম্বার, UDC ক্লাসিফিকেশন নাম্বার, যাবতীয় যত ফিল্ড যেগুলো আমরা মার্কের রেকর্ডে দেখতে পাই, সেই সমস্ত মার্কের ফিল্ডগুলোকে এখানে BIB1 অ্যাট্রিবিউটের সাথে ম্যাপিং করা হয়। এর ফলে কি হয়, মার্কের রেকর্ডগুলো BIB1 অ্যাট্রিবিউট সেটের মাধ্যমে জেব্রা সার্ভারের মাধ্যমে ইন্ডেক্স হয় এবং যখন আমরা সার্চিং করি, সেটা ওপ্যাক সার্চ হতে পারে বা ক্যাটালগের মধ্যে ইনার সার্চও হতে পারে। এই যখন আমি সার্চিং গুলো করি, এই BIB1 অ্যাট্রিবিউট সেটে একটা স্ট্রাকচার বা গঠন তৈরি হওয়ার জন্য যে ইন্ডেক্সিং সফটওয়্যারের মাধ্যমে আমরা সার্চ ইন্টারফেসের মাধ্যমে আমরা সার্চিং এর পুরো ফেসিলিটি আমরা পাই। যেহেতু ক্যাটালগ বিব্লিওগ্রাফিক ডেসক্রিপশন বা বিব্লিওগ্রাফিক তথ্য ভান্ডারকে নির্দেশ করে, সেজন্য লাইব্রেরি ক্যাটালগের একটা বড় অবদান হলো মেটাডেটা তৈরি। এই মেটাডেটা হলো ডেটা অ্যাবাউট ডেটা। যেকোনো রিসোর্সকে আমরা ডেসক্রাইব করার জন্য মেটাডেটার সাহায্য নিতে পারি। ক্যাটালগিং এর মান এবং অনুশীলনের পরিবর্তনগুলি গ্রন্থপঞ্জি সংক্রান্ত তথ্যের বর্তমান অবস্থা এবং সময়ের সাথে সাথে কিভাবে বিকশিত হয়েছে তা বোঝার জন্য প্রভাব ফেলে। গ্রন্থাগার ক্যাটালগিং সম্প্রদায়টিও গ্রন্থপঞ্জি রেকর্ডের কার্যকরী প্রয়োজনীয়তা মডেল দ্বারা পরিচালিত লিঙ্কযুক্ত ডেটা প্যারাডাইমে চলে যাচ্ছে। এই প্রধান আন্দোলনের জন্য গ্রন্থপঞ্জি তথ্যকে একটি স্বতন্ত্র ডেটা কাঠামোতে স্থানান্তরিত করার জন্য গ্রন্থাগার ক্যাটালগিংয়ে অনুশীলনের একটি সূক্ষ্ম ধারণাও প্রয়োজন। মেটাডেটা ব্যবহারকারীর অভিজ্ঞতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেরকম ই-কমার্স ক্রেতা পণ্যের ফলাফল পৃষ্ঠায় কি দেখেন, সাইট সার্চ ইঞ্জিনের ফলাফলে অন্তর্ভুক্ত টেক্সট স্নিপেট সবই মেটাডেটা দ্বারা প্রভাবিত হয়। অতএব সার্চ ইঞ্জিন যতটা সম্ভব নির্ভুল এবং প্রাসঙ্গিক তা নিশ্চিত করার জন্য আমাদের কয়েকটি অনুশীলন মেনে চলা উচিত। আপনার সার্চ ইন্ডেক্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটাডেটা ক্ষেত্রগুলিকে শনাক্ত করা, উপযুক্ত ডেটা টাইপের সাথে মেটাডেটা ক্ষেত্রগুলিকে ম্যাপ করা, ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য মেটাডেটা মানগুলিকে স্বাভাবিক করা, আর বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রমগুলি পরিচালনা করার জন্য একটি সিস্টেম থাকা। মেটাডেটা আবিষ্কার হওয়ার ফলে আরেকটি খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ দিক হলো মেটাডেটা ক্রসওয়ার্ক। এই মেটাডেটা ক্রসওয়ার্কগুলি একটি স্কিমা থেকে অন্য স্কিমায় উপাদান এবং মানগুলিকে অনুবাদ করে।
ক্রসওয়ার্কগুলি বিভিন্ন মেটাডেটা স্কিমার মধ্যে আন্তঃকার্যক্ষমতা সহজতর করে এবং মেটাডেটা সংগ্রহ এবং রেকর্ড বিনিময়ের ভিত্তি হিসাবে কাজ করে। যেরকম ডাবলিন কোড থেকে মার্ক, ডাবলিন কোড থেকে মডস, মার্ক থেকে ডাবলিন কোড, মার্ক থেকে মডস, মার্ক থেকে ইএডি, মডস থেকে ডাবলিন কোড, পিইআই থেকে মার্ক, মডস, ডাবলিন কোড ইত্যাদি, বা অনিক্স থেকে মার্ক, মার্ক, মডস, এগুলো হচ্ছে এক ধরনের মেটাডেটা এবং বিভিন্ন ধরনের রিসোর্সকে বিবরণ হিসাবে দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের মেটাডেটাকে ইউজ করি। তো এক সময় যেহেতু এক ধরনের মেটাডেটা তৈরি হয়েছে এবং বিভিন্ন মেটাডেটাগুলির এলিমেন্টের মধ্যে যেহেতু উপাদানগত কিছু মিল রয়েছে, সেজন্য আমরা যেকোনো রিসোর্সকে ডেসক্রাইব করার জন্য বিভিন্ন ধরনের মেটাডেটাকে বা মেটাডেটা স্কিমাকে একসাথে ইউজ করতে পারি। এটাকেই বলা হয় মেটাডেটা ক্রসওয়ার্ক। একদম শেষে একটা উদাহরণের মাধ্যমে এই মেটাডেটা ক্রসওয়ার্ক কিভাবে কাজ করে সেটা বুঝিয়ে দেওয়া হবে। যেহেতু ক্যাটালগ বিব্লিওগ্রাফিক ডেসক্রিপশন এর ওপর কাজ করে বা বিব্লিওগ্রাফিক ফিল্ডের ওপর কাজ করে, সেজন্য এর আরেকটি সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন এরিয়া হলো রেফারেন্স তৈরি। যদিও ক্যাটালগে যে বিব্লিওগ্রাফিক ইনফরমেশন থাকে আর রেফারেন্সে যে বিব্লিওগ্রাফিক ইনফরমেশন থাকে তার মধ্যে কিছুটা মিল থাকলেও কিছুটা অমিলও রয়েছে। তার কারণ হচ্ছে ক্যাটালগ এবং রেফারেন্স এই দুটো অ্যাপ্লিকেশন এরিয়া বা এই দুটো তৈরির উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। ক্যাটালগে যে বিব্লিওগ্রাফিক ইনফরমেশন দেওয়া হয় তার চরিত্রগত বৈশিষ্ট্যগুলোকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে বোঝা যাবে যে বিব্লিওগ্রাফিক ইনফরমেশন দুটি দিককে নির্দেশ করে। একটা হচ্ছে রেকর্ড লেভেল আর একটা হচ্ছে আইটেম লেভেল। রেকর্ড লেভেলে যেকোনো বইয়ের যে ইনহেরেন্ট যে প্রপার্টি, সেই প্রপার্টি বা অ্যাট্রিবিউট গুলোকে আমরা ক্যাটালগের মধ্যে নেই। কিন্তু যখনই আইটেম লেভেলে ক্যাটালগ করা হয় তখন সেই গ্রন্থটি বা সেই জার্নালটি বা সেই লাইব্রেরি রিসোর্সটি লাইব্রেরিতে যদি থাকে এবং সেটিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশন দিয়ে পরিপূর্ণ করা হয়, যেরকম কল নাম্বার বা আইটেম নাম্বার অথবা অ্যাক্সেশন নাম্বার, কার্ড নাম্বার ইত্যাদি যে বিভিন্ন রকম নাম্বারগুলি লাইব্রেরিতে অ্যাসাইন করা হয়, সেই লাইব্রেরি ইনফরমেশন আমরা কখনোই রেফারেন্স হিসাবে পাই না। রেফারেন্স হিসাবে কোনো বইকে খোঁজার জন্য বা নির্দিষ্ট করে লোকেট করার জন্য যেইটুকুনি ইনফরমেশন দরকার সেইটুকুনিকে আমরা ক্যাটালগ থেকে নেই। যেমন একটি বইয়ের ক্ষেত্রে বা যেমন ১ম উদাহরণটা কিন্তু আমি বুঝিয়েছি। যেমন প্যারাসাইকোলজি এ হ্যান্ডবুক ফর 21st সেঞ্চুরি। এটি হচ্ছে বইয়ের টাইটেল। ৩ জন অথরের নাম দেওয়া হয়েছে। এটি কবে পাবলিশ হয়েছিল? ২০১৫ সালে এবং এটির পাবলিশার কে? তো একটা ক্যাটালগে আমরা বিভিন্ন রকমের যে বিব্লিওগ্রাফিক ইনফরমেশন দেই, তার থেকে একটা সাবসেট ইনফরমেশনকে তুলে এনে একটা রেফারেন্স তৈরি করা হয়। কিন্তু এই যে রেফারেন্সটি তৈরি করা হচ্ছে, সেটা বইয়ের ক্ষেত্রে হতে পারে, গ্রন্থের ক্ষেত্রে হতে পারে অথবা জার্নালের ক্ষেত্রে হতে পারে। যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা ক্যাটালগের যে বিব্লিওগ্রাফিক ইনফরমেশন থাকে সেখান থেকে পাই। তাহলে এইটুকুনি বোঝা যাচ্ছে যে রেফারেন্স তৈরি করার ক্ষেত্রে ক্যাটালগের ভূমিকা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। ক্যাটালগের যে যাবতীয় ইনফরমেশনকে যদি আমরা স্টোর করে না রাখি, তাহলে সেখান থেকে আমরা রেফারেন্স তৈরি করতে পারব না। পরবর্তীকালে রেফারেন্স ম্যানেজমেন্ট বলে আরেকটি কনসেপ্ট এসছে। এই পুরোটাই কিন্তু আমরা ক্যাটালগ থেকে আমরা পাই। এই ক্যাটালগ ইনফরমেশনের আরেকটা বড় অ্যাপ্লিকেশন এরিয়া হলো বিব্লিওগ্রাফি তৈরি। বিব্লিওগ্রাফি হচ্ছে কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা টপিকের ওপর কি বই বা কি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার একটা লিস্ট তৈরি করা। এই বিব্লিওগ্রাফিটা তৈরি যেকোনো দেশের যে ন্যাশনাল লাইব্রেরি রয়েছে তার একটি প্রধান কাজ। এই বিব্লিওগ্রাফি তৈরি করার ফলে আমরা টপিক ওয়াইজ বা বিষয়ভিত্তিকভাবে যাবতীয় প্রকাশিত গ্রন্থ
বা জার্নালের তালিকা একটা জায়গায় পেয়ে যাই। এর ফলে আমাদের গ্রন্থাগারের ক্ষেত্রে কোন বই procurement এর আওতায় আনতে হবে সেটা খুব সহজে বোঝা যায়। যেমন দেখুন এখানে ফোকলোর এই সাবজেক্টের আন্ডারে যে গ্রন্থগুলি তৈরি হয়েছে তার একটা রেফারেন্স দেওয়া আছে। যেমন ধরুন ফোক কালচার, ফোক কালচারের উপর কি বই পাবলিশ হয়েছে সেটি এখানে লিপিবদ্ধ করা আছে। ফোকলোরস অফ বেঙ্গল, বেঙ্গলের ফোকলোরের উপর কি বই পাবলিশ হয়েছে তার একটা লিস্ট করে দেওয়া হয়েছে। যখন আমরা কোনো একটা বিষয়ের ওপর যাবতীয় যে প্রকাশিত গ্রন্থের তালিকা যখন তৈরি করি সেটাকে বলা হয় বিবলিওগ্রাফি। এই বিবলিওগ্রাফি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ডিকশনারি বিবলিওগ্রাফি হতে পারে, ট্রেড বিবলিওগ্রাফি হতে পারে। কিন্তু যেটি মূল বলার সেটি হচ্ছে যে যেকোনো বিবলিওগ্রাফি তৈরি করার মূল যে বেস সেটা হলো যেকোনো লাইব্রেরিতে যে ক্যাটালগ যেগুলো রয়েছে সেই ক্যাটালগ থেকে আমরা এরকম বিবলিওগ্রাফি তৈরি করতে পারি। এরপর আসছে সেটা হচ্ছে রেফারেন্স ম্যানেজমেন্ট। ডেটাবেস, ই-জার্নাল, ই-বুক, স্কলার ওয়েবসাইট ইত্যাদির মতো বিভিন্ন অনলাইন রিসোর্স থাকায় রেফারেন্স পরিচালনা এবং সংগঠিত করা কঠিন হতে পারে। বিশেষ করে যদি আপনি সেটি ম্যানুয়ালি করেন অথবা আপনি প্রচুর সংখ্যক রেফারেন্স নিয়ে কাজ করেন। রেফারেন্স ম্যানেজমেন্ট টুল, যাকে সাইটেশন বা গ্রন্থপঞ্জি ব্যবস্থাপনা টুল নামে পরিচিত, এই রেফারেন্স ম্যানেজমেন্ট টুল শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষাবিদদের তাদের গবেষণার উৎসগুলিকে সংগঠিত করতে এবং একাধিক উদ্ধৃতি ফরম্যাট এবং স্টাইলে উদ্ধৃতি এবং গ্রন্থপঞ্জি তৈরিতে সাহায্য করে। একবার একটি রেকর্ড সংরক্ষণ করা হলে এটি বারবার গ্রন্থপঞ্জি, বইয়ের তালিকা এবং নিবন্ধের রেফারেন্স তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। ব্যবহারকারীরা বিভিন্ন রেফারেন্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম ব্যবহার করে অনলাইন গ্রন্থপঞ্জি ডেটাবেস এবং লাইব্রেরি ক্যাটালগে গ্রন্থপঞ্জি রেকর্ড অনুসন্ধান করতে পারেন। Z39.50 হলো একটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আগে লাইব্রেরি ক্যাটালগ অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত একটি প্রাথমিক যোগাযোগ প্রোটোকল এবং এখনো অনেক লাইব্রেরিতে ব্যবহৃত হচ্ছে। আজকাল বেশিরভাগ গ্রন্থপঞ্জি ডেটাবেস ওয়েবসাইট হিসাবে অ্যাক্সেসযোগ্য, যা নির্দিষ্ট গ্রন্থপঞ্জি রেকর্ডগুলিকে বিভিন্ন ফরম্যাটে রপ্তানি করতে সাহায্য করে, যা রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার দ্বারা আমদানি করা হয়। এমনকি Z39.50 এখনো ব্যবহৃত হলেও বিভিন্ন রকম নতুন নতুন প্রোটোকল তৈরি হয়েছে, যেমন রেস্ট এবং গেট প্রোটোকল। এই রেস্ট এবং গেট প্রোটোকলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের গ্রন্থপঞ্জির যে স্নিপেট ইনফরমেশন থাকে সেটিকে খুব সহজে রিট্রিভ করতে পারি। কয়েকটা রেফারেন্স ম্যানেজমেন্ট টুল যেগুলো সারা পৃথিবীতে বহু ব্যবহৃত হয় সেগুলি হলো এন্ডনোট, মেন্ডলে, জোটেরো, রেফওয়ার্কস, পেপারপাইল, বিবটেক্স ইত্যাদি। ক্যাটালগের আরেকটা বড় অ্যাপ্লিকেশন এরিয়া হলো সায়েন্টোমেট্রিক্স অথবা বিবলিওমেট্রিক্স। সায়েন্টোমেট্রিক্স বা বিবলিওমেট্রিক্সকে বলা যেতে পারে এটি একটা বিবলিওগ্রাফির স্ট্যাটিস্টিক্যাল বিশ্লেষণের একটা বড় ফিল্ড। এখানে যে এরিয়ায় কাজ হয় সেগুলো হলো সাইটেশন অ্যানালিসিস বা সাইটেশন বিশ্লেষণ, লেখকদের সংখ্যার ফ্রিকোয়েন্সি বিশ্লেষণ বা বিবলিওমেট্রিক্স। বিবলিওমেট্রিক্সকে বলা যেতে পারে যে প্রকাশিত যে গ্রন্থ এবং যেগুলো স্কলারলি কমিউনিকেশনের জন্য যে কন্টেন্ট তৈরি হচ্ছে তার উপর একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের একটি বিশাল এরিয়া। এখানে যে জায়গাগুলিকে নিয়ে আমরা কাজ করি সেগুলো হলো বিভিন্ন অথর বা লেখকদের প্রকাশিত গ্রন্থ সংখ্যা বা আর্টিকেলের সংখ্যা, তারা কি বিষয় নিয়ে কাজ করছেন, কোন একটা বিষয়ে কতটা রিসার্চ হচ্ছে, কোন দেশ রিসার্চে কতটা এগিয়ে আছে, কোন দেশ কতটা পিছিয়ে আছে, কোন দেশ কোন সাবজেক্টের কি এরিয়া নিয়ে কাজ করছে। এই যাবতীয় বিশ্লেষণগুলো আমরা সায়েন্টোমেট্রিক্স বা বিবলিওমেট্রিক্স এই সাবজেক্টের মধ্যে করে থাকি। কিন্তু যেটা মেইন প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে এই যে সায়েন্টোমেট্রিক্স এর জন্য আমরা যে বিবলিওগ্রাফিক ইনফরমেশন নিয়ে কাজ করি সেটা হচ্ছে রেফারেন্সেস এবং এই রেফারেন্স গুলো কিন্তু আমরা পাই বিভিন্ন বইয়ের
ক্যাটালগ ইনফরমেশন থেকে। ক্যাটালগ ইনফরমেশন যদি না থাকতো তাহলে তার থেকে আমরা রেফারেন্স তৈরি করতে পারতাম না, এবং রেফারেন্স তৈরি যদি না করতে পারতাম তাহলে আমরা এরকম সাইটেশন অ্যানালিসিস করতে পারতাম না। তো ক্যাটালগের একটা বড় অ্যাপ্লিকেশন এরিয়া হলো রেফারেন্স ম্যানেজমেন্ট, এবং রেফারেন্স ম্যানেজমেন্টে আমরা কাজ করার ফলে সাইন্টোমেট্রিক্সের এই একটি বিশাল এরিয়া তৈরি হয়েছে, এবং এটা বিবলিওগ্রাফিক ডেসক্রিপশন বা ক্যাটালগিং এর একটি বিশাল বড় অবদান। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভবের ফলে যখন বিভিন্ন রকম ওয়েব টেকনোলজি গুলি ডেভেলপ করতে শুরু করেছিল, পরবর্তীকালে বোঝা যায় যে শুধুমাত্র ইনফরমেশন রিপ্রেজেন্টেশন করে সমস্ত ধরনের ডেটাকে আমরা অ্যানালিসিস করতে পারবো না, অথবা তার দক্ষতা অনুযায়ী আমরা কাজে লাগাতে পারবো না। এর ফলে তৈরি হয় হচ্ছে ডেটা ট্রান্সপোর্টেশনের জন্য নতুন নতুন টেকনোলজি তৈরি হওয়া, এবং এর ফলেই XML এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটির উদ্ভব হয়। এই XML তৈরি হওয়ার ফলে আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরিক্যাল ইনফরমেশনকে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে আমরা সেগুলোকে রিপ্রেজেন্ট করতে পারতাম, এবং এর ফলে ডেটাকে ট্রান্সপোর্ট করা খুবই সহজ হয়। যখন পরবর্তীকালে বিভিন্ন রিসোর্সকে মেটাডেটার মাধ্যমে ডেসক্রাইব করার একটি টেকনিক তৈরি হলো এবং বিভিন্ন লাইব্রেরি সেগুলোকে ব্যবহার করতে শুরু করলো, তখন বিভিন্ন ধরনের রিসোর্সকে আমরা মেটাডেটা দিয়ে ডেসক্রাইব করার পর সেগুলোকে লিঙ্ক ডেটায় কনভার্ট করা শুরু হয়। বিভিন্ন লাইব্রেরিতে ঐতিহাসিকভাবে ব্যবহৃত যে সহযোগী শেয়ারিং মডেলগুলোই ছিল, সেগুলোর একটা প্রাকৃতিক সম্প্রসারণ বা ন্যাচারাল এক্সটেনশন এই লিঙ্ক ডেটার মাধ্যমে প্রদান করা হয়। কাজ, স্থান, মানুষ, ঘটনা, বিষয় এবং অন্যান্য আগ্রহের বস্তু বা ধারণা নির্ধারণের জন্য বিশ্বব্যাপী অনন্য শক্তি শনাক্তকারী হিসাবে ব্যবহৃত হয়। লাইব্রেরিগুলি বিস্তৃত ডেটা উৎস জুড়ে সম্পদ উদ্ধৃত করার অনুমতি দেয়, এবং এইভাবে তাদের মেটাডেটা বর্ণনাগুলিকে আরও সমৃদ্ধভাবে অ্যাক্সেসযোগ্য করে তোলে। নাম এবং বিষয়গুলির জন্য লাইব্রেরি কর্তৃপক্ষের ডেটা লিঙ্কড ডেটা জুড়ে ভাগ করা এবং মূল সত্তাগুলিকে স্পষ্টভাবে চিহ্নিত করে। ওয়েবে গ্রন্থপঞ্জির বর্ণনার প্রয়োজনীয়তা হ্রাস করতে সহায়তা করে। এই লাইব্রেরি হোল্ডিংগুলির প্রতিনিধিত্বকারী মেটাডেটার অপ্রয়োজনীয়তা হ্রাস করতেও সহায়তা করে। লিঙ্কড ওপেন ডেটা ব্যবহার করে লাইব্রেরিগুলি শেয়ার করা ডেটা একটি উপযুক্ত উন্মুক্ত বিশ্বব্যাপী পুল তৈরি করে, যা বর্তমান ক্যাটালগিং প্রক্রিয়ার তুলনায় সীমিত পরিমাণে অপ্রয়োজনীয় প্রচেষ্টার সাথে সম্পদ বর্ণনা করার জন্য ব্যবহার এবং পুনঃব্যবহার করা যেতে পারে। ওয়েব এবং ওয়েব ভিত্তিক শনাক্তকারীর ব্যবহার ক্যাটালগারদের দ্বারা সরাসরি আপ-টু-ডেট সম্পদগুলিকে বর্ণনা করার জন্য এবং উদ্ধৃত করার জন্য যোগ্য করে তোলে। ভাগ করা শনাক্তকারীর ব্যবহার তাদের ডোমেন পরিবেশের বাইরে সমস্ত সাংস্কৃতিক ঐতিহ্য ডেটাসেট জুড়ে এবং এমনকি ওয়েব থেকেও সম্পদের বর্ণনা একত্রিত করার অনুমতি দেয়। ক্যাটালগকারীরা তাদের স্থানীয় দক্ষতার ক্ষেত্রে তাদের প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করতে সক্ষম হয়। অন্যদের দ্বারা ইতিমধ্যেই বিশদভাবে বর্ণিত বিদ্যমান বর্ণনাগুলি পুনরায় তৈরি করার পরিবর্তে সেগুলোকে ব্যবহার করতে পারে। আমি এখানে একটা রেকর্ডকে কিভাবে আমরা বিভিন্ন মেটাডেটার মাধ্যমে তাকে এনকোডিং করি, এবং এই এনকোডিং করার জন্য মেটাডেটা ক্রসওয়ার্ক কিভাবে আমাদের সাহায্য করে তার একটা উদাহরণ দেখাচ্ছি। যেমন ধরুন, এখানে আমি একটা লিঙ্কড ওপেন ডেটা সেট দেখাচ্ছি, যেটা লাইব্রেরির বিভিন্ন রেকর্ডকে ডেসক্রাইব করেছে। দেখুন, এইখানে এই রেকর্ডকে লিঙ্কড ডেটাতে কনভার্ট করার জন্য প্রথমেই XML নেমস্পেসে সেগুলোকে
তার যে নেম স্পেসের জন্য যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক দিয়ে প্রথমে ডেসক্রাইব করা হয়। যেরকম RDF, RDFS, DC টার্ম, FRBR, FOAF এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মেটাডেটা এবং এই মেটাডেটা এলিমেন্ট গুলিকে আমরা এখানে রিসোর্সটাকে ডেসক্রাইব করার জন্য ব্যবহার করেছি। যেমন ধরুন কোনো একটি বই রয়েছে, সেই বইয়ের নাম হচ্ছে কোড অ্যান্ড আদার লজ অফ সাইবার স্পেস। এটা হচ্ছে বইয়ের টাইটেল। তো বইয়ের টাইটেলটাকে আমরা এনকোড করেছি ডিসি টার্ম বা ডাবলিন কোর মেটাডেটার যে টাইটেল যে এলিমেন্ট দিয়ে আছে তাকে দিয়ে। কিন্তু যেহেতু এটা একটা বই রেকর্ড এবং আমরা ওয়ার্ক লেভেলে কাজ করছি, সেজন্য এই পুরো রেকর্ডটি FRBR ওয়ার্ক এই ট্যাগের মধ্যে আমরা সেটাকে নিয়েছি এবং এই বইয়ের রেকর্ডটাকে ওয়ার্ক লেভেলে আমরা FRBR ট্যাগের মধ্যে এনকোড করছি এবং এই বইটির যে বিভিন্ন রকম যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন গুলিকে বিবরণ বা ডেসক্রাইব করার জন্য আমরা বিভিন্ন রকম মেটাডেটাকে আমরা একসাথে এলিমেন্ট ওয়াইজ ব্যবহার করছি। তো প্রথমে হলো টাইটেল, তারপরে হলো ডিসি টার্ম ক্রিয়েটার, অথারের নাম হচ্ছে লরেন্স লেসিগ এবং এই যিনি ক্রিয়েটার আছেন সেই ক্রিয়েটারের নামটি তার লিঙ্ক দিয়ে এখানে ডেসক্রাইব করা হলো এবং অথারের নাম লরেন্স লেসিগ, এটা ফোয়াফ নেম এই মেটাডেটা এলিমেন্টের দিয়ে আমরা ডেসক্রাইব করেছি এবং এখানে সাবজেক্টিভ ইনফরমেশন যেগুলো থাকে, যেগুলো আমরা টপিক্যাল টার্মে দেই, সেগুলো সমস্ত ডিসি টার্ম দিয়ে আমরা এখানে ডেসক্রাইব করেছি। তারপর রয়েছে হচ্ছে এই বইটি সম্পর্কে একটা ডেসক্রিপশন, সেটা এখানে দেওয়া হয়েছে ডিসিটা এবং এইটা যে কভারেজ বা কপিরাইট যে ইয়ারটা সেটা 1990 থেকে 98 এই সময়টাকে কভার করা হয়েছে এই বইয়ের ক্ষেত্রে। তো এখানে টাইম ফ্যাক্টরটা এখানে কভারেজের মধ্যে দেওয়া হয়েছে এবং সেটা কোথা থেকে পাবলিশ হয়েছে, কত সালে পাবলিশ হয়েছে, সেগুলো সমস্ত এখানে বেসি টার্ম এই যে মেটাডেটা এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্ট দিয়ে আমরা ডেসক্রাইব করেছি। তো এইখানে আমরা একটা ইনফরমেশনের মাধ্যমে বোঝাতে পারলাম যে এখন যে ক্যাটালগের যে ইনফরমেশন একটা বইয়ের ক্ষেত্রে বা একটা জার্নালের ক্ষেত্রে বা একটা কনফারেন্স প্রসিডিংস এর ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য হয়, সেই সমস্ত ইনফরমেশন গুলোকে আমরা XML এবং অন্যান্য যে মেটাডেটা এলিমেন্ট রয়েছে সেই মেটাডেটা এলিমেন্ট দিয়ে ডেসক্রাইব করছি এবং এই ডেসক্রাইব করার ফলে আমাদের সার্চিং এর ক্ষেত্রটা আগের তুলনায় অনেক বেশি প্রসারিত হয়েছে এবং যেহেতু আমরা সেগুলোকে ইন্ডেক্স করতে পারছি এবং ইন্ডেক্সের সাথে সাথে সেগুলোকে আমরা মেটাডেটা দিয়েও এনকোড করতে পারছি, তার ফলে আমাদের সার্চিং এর ক্ষেত্রটা ফিল্ড ওয়াইজ অনেক বেশি স্ট্রাকচারে এসছে। একটা এই স্ট্রাকচারে আসার ফলে আমাদের যে লাইব্রেরি ক্যাটালগ যে আমরা সার্চিং ইন্টারফেসের মাধ্যমে সার্চ করি, সেক্ষেত্রে তার প্রিসিশন অনেক বেশি হয়েছে এবং রিকল কমেছে, প্রিসিশন অনেক বেড়েছে। এটাই হচ্ছে আমাদের লাইব্রেরি ক্যাটালগের একটি সবচেয়ে বড় অবদান সমাজের ক্ষেত্রে, যে ক্যাটালগ প্রথম সার্চ ইঞ্জিনের কনসেপ্টকে আমাদের মধ্যে এনেছে এবং পরবর্তীকালে আমরা দুরকম ভাবে সার্চ ইঞ্জিন তৈরি করেছি।